জয় হিন্দ, জয় ভারত বন্ধুরা, তোমরা দেখছো ডিফেন্স লাভার চ্যানেল। তো তোমাদের অনেক ভালোবাসায় ক্লাসগুলো তৈরি করছি। তো আজকে হচ্ছে এটা আমার 13 নম্বর ক্লাস। আজকে যে টপিকটা মূল বিষয় যেটা আলোচনা করব সেটা হচ্ছে পঞ্চবার্ষিকী পরিকল্পনা। তো দেখো, প্রত্যেকটা এক্সামিনারদের বিশেষ করে এসএসসির ফেভারিট টপিক হচ্ছে এই পঞ্চবার্ষিকী পরিকল্পনা। প্রত্যেকটা শিফটে 2 থেকে 3টে করে প্রশ্ন দেখতে পাবে তোমরা। সুতরাং এই টপিকটা অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে যায়। এবার তোমরা দেখবে অনেক 2000-3000 করে যেসব কোশ্চেনগুলো করো না বিভিন্ন জায়গা থেকে, সে ইউটিউব হোক বা বই থেকে মিক্স কোশ্চেন যেগুলো পড়ো, তো সেগুলো না পড়ে না যেই টপিকগুলো থেকে প্রশ্ন আসে মানে বাদ কখনোই যায় না, সেই টপিকটা কিন্তু তুমি যদি ভালো করে করে নাও তাহলে কিন্তু খুব সহজেই 1 থেকে 2 নম্বর কিন্তু তুমি পেয়ে যাবে। তো আজকে যে পঞ্চবার্ষিকী পরিকল্পনা আলোচনা করব, এমন কোনো এসএসসির জিডির বছর নেই বা এমন কোনো শিফট নেই যে এখান থেকে প্রশ্ন আসেনি। 2-3টে করে প্রশ্ন এসেছে। আর এখানে কিন্তু এক্সামিনাররা খুব মাইন্ড গেমভাবে কোশ্চেন করে, হ্যাঁ, একবারে ঘুরিয়ে পেঁচিয়ে কোশ্চেন করে। সুতরাং ক্লাসটা একবারে মন চোখ খুলে রেখে একবারে করতে থাকো, খুবই শান্ত মাথায়, কোনো রকম উত্তপ্ত হবে না। আর ক্লাস দেখতে দেখতে বেরিয়ে যাবে না, তাহলে তুমি বুঝতে পারবে না কিছু। প্রথমে কোশ্চেনের টাইপগুলো আমি তোমাদেরকে দেখিয়ে দিই। প্রথমে দেখো, সপ্তম পঞ্চবার্ষিকী পরিকল্পনার উদ্দেশ্য কী ছিল। ইজি কোশ্চেন যে একটা সপ্তম পঞ্চবার্ষিকী পরিকল্পনার তার উদ্দেশ্যটা কী ছিল, এটা একটা প্রশ্ন করা হয়েছে। এটা কি এসএসসি জিডি কনস্টেবল, কোথায় গেল, হ্যাঁ, এসএসসি জিডি কনস্টেবল 2023-এর শিফট 3 এসেছে। তারপরে প্রশ্ন দেখো, পঞ্চম এবং ষষ্ঠ পঞ্চবার্ষিকী পরিকল্পনার মধ্যে পরিকল্পনা কী নামে পরিচিত। অর্থাৎ পঞ্চম এবং ষষ্ঠ যে একটা তোমার পরিকল্পনা রয়েছে, তার মিডিল পর্যায়টা কী পড়ছে সেটাই প্রশ্ন। তো এটাকে আমরা রোলিং প্ল্যান বলি, ঠিক আছে। উত্তরগুলো এখন বলছি না, তবে এটা আমি বলে দিলাম, রোলিং প্ল্যান, যেটাকে জনতা প্ল্যান বলা হয়। তো তারপরে প্রশ্ন দেখো, স্থিতিশীলতার সাথে বৃদ্ধি এর সুনির্দিষ্ট উদ্দেশ্য নিয়ে কোন পঞ্চবার্ষিকী পরিকল্পনায় চালু করা হয়েছিল। তো দেখো, এটা কি এসছে, এটা হচ্ছে এসএসসি জিডি কনস্টেবল 2024-এর শিফট 4-এ এসেছে এই প্রশ্নটা, যে স্থিতিশীলতার সাথে বৃদ্ধি বলতে বলে, যেটা হচ্ছে গ্রোথ উইথ স্টেবিলিটি। তো যাই হোক, এখন আমি কিছু উত্তরগুলো বলছি না, এখন তোমাকে কোশ্চেনের আইডিয়া দিচ্ছি যে পঞ্চবার্ষিকী পরিকল্পনা থেকে কত রকমের প্রশ্ন হতে পারে ঘুরিয়ে পেঁচিয়ে। তো সেই জিনিসটা বোঝানোর চেষ্টা করছি। তারপরে একটা প্রশ্ন দেখো, যে ভারতের নিম্নলিখিত পঞ্চবার্ষিকী পরিকল্পনাগুলির মধ্যে কোনটি তার লক্ষ্যমাত্রা অর্জন করেছে। তো তুমি কিছু বুঝতে পারলে না প্রশ্নটা, তো যখন আমি ডিটেলস ক্লাসে ঢুকছি বা করাবো, তখন দেখবে প্রত্যেকটা এই যে আমার প্রশ্ন তাৎপর্যগুলো তোমরা বুঝতে পারবে, খুব সহজ করে আমি তোমাদেরকে বিশ্লেষণ করে দেবো। তারপরে প্রশ্ন দেখো, ভারতের প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনার পর কোন সাল পর্যন্ত 2টি পরবর্তী পঞ্চবার্ষিকী পরিকল্পনা তৈরি করা হয়েছিল। এটাও বুঝতে পারলে না। অ্যাকচুয়ালি এটা যদি বলি আমি ভেঙে তোমাদেরকে, যে ভারতের প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনা তো 1951 সাল থেকে শুরু হয়, আর পঞ্চবার্ষিকীর নামে লুকিয়ে রয়েছে যেহেতু 5 বছর পর পর হবে, অর্থাৎ 51 থেকে 56 তো প্রথম পঞ্চবার্ষিকী হয়ে গেল। তারপরে 56-র পর থেকে আবার কি হবে, 5 বছর যোগ করলে 61 2 বছর হয়ে গেল। তাহলে 2 বছরের পরে আবার 61-র সাথে 5 যদি যোগ করি 66, অর্থাৎ কত হচ্ছে 66। তাহলে প্রশ্নটা কি বলেছে এখানে দেখো, যে প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনার পর কোন সাল পর্যন্ত 2টি পরবর্তী পঞ্চবার্ষিকী পরিকল্পনা তৈরি করা হয়েছিল, অর্থাৎ সেই 66 সালের দিকে নিয়ে যাচ্ছে। ওকে। তারপরে ভারতের দ্বিতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনার সময়সীমা কত। দেখো কি এসছে, যে ভারতের দ্বিতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনা রয়েছে, তার যে টাইম পিরিয়ডটা সেটা কিন্তু প্রশ্ন এসেছে। দেখো, এখন যদি প্রশ্নের প্যাটার্ন কিছু বুঝতে যদি না পারো, ডিটেলস ক্লাস করলে কিন্তু ধীরে ধীরে সব বুঝতে পেরে যাবে। হ্যাঁ, আর আজকের ক্লাসটা হয়তো আমার একটু লম্বা হবে, আমি বুঝতে পারছি, কারণ আজকে যে টপিকটা একটা মোটা টপিক, সুতরাং অনেকটা সময় হয়তো লেগে যেতে পারে। বাট আমি তোমাদেরকে ডেফিনেটলি বলতে পারি, তোমরা যদি মন দিয়ে ক্লাসটা করো, তোমাদেরকে এক্সাম পরীক্ষায় যে 2 থেকে 3 নম্বর যে পঞ্চবার্ষিকী থেকে পরীক্ষা আসে, এক্সামিনারের বাবার ক্ষমতা নাই যে সে থেকে তোমাকে 2 থেকে 3 নম্বরটা তোমার কাছ থেকে কেড়ে নেবে। তুমি পাবে 100% তুমি পরীক্ষায় ঠিক করে আসবে। ওকে, সুতরাং একটু মন চোখটাকে খোলা রেখে শান্ত মাথায় ক্লাসটা করতে থাকো। দেখো, প্রথমেই বলে রাখি যে এই যে এটা হচ্ছে কেসি নিয়োগ কমিশন। আচ্ছা, আমাদের প্রথমে একটু ডিটেলসটা একটু বলে দিই, যে পঞ্চবার্ষিকী পরিকল্পনা এটা অ্যাকচুয়ালি তৈরি কে করেছে। এটা কিন্তু প্ল্যানিং কমিশন তৈরি করেছে। আর এই প্ল্যানিং কমিশনটা কে তৈরি করেছে, এটা হচ্ছে কেসি নিয়োগ, একটা
কেসি নিয়োগী একটা কমিশনের দ্বারা কিন্তু এই যে প্ল্যানিং কমিশন, এই প্ল্যানিং কমিশনটাকে কিন্তু তৈরি করা হয়েছে। এবার প্ল্যানিং কমিশন কি করবে, ঠিক করবে যে প্রত্যেক 5 বছর পর পর আমাদের যে দেশটাকে চালানোর জন্য, সঠিকভাবে পরিচালনা করার জন্য যে কীরকম অর্থনীতিটাকে নিয়ন্ত্রণ রাখার জন্য কতটা কর্মসংস্থান দিতে হবে, অর্থাৎ চাকরি দিতে হবে, কতটা মানুষকে কাজ দিতে হবে, অর্থাৎ এ টু জেড একটা দেশের ভালোর উন্নয়নের জন্য যত কিছু করা দরকার, তো সেই জিনিসটা প্রত্যেক 5 বছরে একটা আর কি মোটামুটি একটা আর কি প্ল্যানিং আর কি। ওকে, এটাই হচ্ছে পঞ্চবার্ষিকী পরিকল্পনা। তো অনেক সময় প্রশ্ন আসে যে প্ল্যানিং কমিশন কত সালে তৈরি হয়। এটা 1950 সালে 15ই মার্চ তৈরি হয়। এর চেয়ারম্যানকে, এটা হচ্ছে পিএম বলতে গেলে প্রাইম মিনিস্টার। প্ল্যানিং কমিশনের যে চেয়ারম্যান তিনি প্রধানমন্ত্রী কিন্তু অটোমেটিক্যালি নিজেই কিন্তু হয়ে যায়। ওকে, এটা একটু কাইন্ডলি একটু মনে রাখার চেষ্টা করবে। ওকে, তারপরে কিন্তু প্রথম মানে আর কি প্রথম যে 5 ইয়ার প্ল্যান মানে পঞ্চবার্ষিকী পরিকল্পনা, এটা শুরু হয়েছিল কিন্তু 1951 থেকে 56 সাল পর্যন্ত। ওকে, এটা প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনা। আচ্ছা, প্ল্যানিং কমিশনকে পরিবর্তন করে নীতি আয়োগ করা হয় পরবর্তীকালে, আবার সেটা কিন্তু অনেক 2015 সালে, যারা জানো তো খুবই ভালো যে 1 জানুয়ারি 2015 সালে প্ল্যানিং কমিশনকে পরিবর্তন করে কিন্তু নীতি আয়োগ করা হয়। তারপরে এই নীতি আয়োগের চেয়ারম্যান কী হবে, তাহলে নরেন্দ্র মোদী নিশ্চয়ই হবে, অর্থাৎ ভারতের যে পিএম রয়েছে নরেন্দ্র মোদীই থাক, বা যেই ভারতের নতুন আগামী দিনে পিএম হবে সেই কিন্তু তার চেয়ারম্যান হয়ে যাবে অটোমেটিক্যালি। তারপরে হচ্ছে নীতি আয়োগের সিইও কে আছে এখন বর্তমানে, এটা বর্তমানটা দিয়েছি আমি, এখন বর্তমানে নীতি আয়োগের সিইও হয়েছে বিভিআর সুব্রমণিয়াম। অলরেডি কিন্তু পরীক্ষা এসএসসি জিডির পরীক্ষা এসেছে, আমি দুটো প্রশ্ন তোমাদের অ্যাড করে দিয়েছি যে নীতি আয়োগের চেয়ারম্যান কে রয়েছেন, এসএসসি জিডি 2021-এ এসেছে। তারপরে নীতি আয়োগের সিইও কে রয়েছেন, এটাও এসএসসি জিডি এক্সাম 2023-এ এসেছে কিন্তু প্রশ্নগুলো, তার জন্য কিন্তু এখানে আমি অ্যাড করে দিয়েছি। মানে প্রত্যেকটা শব্দ আমার, প্রত্যেকটা লাইন কিন্তু গুরুত্বপূর্ণ। ওকে, এবার পঞ্চবার্ষিকী পরিকল্পনাগুলো আমরা এবার ধীরে ধীরে আলোচনা করব। ওকে, খুব শান্ত মাথায় কিন্তু বোঝার চেষ্টা করবে, কারণ প্রত্যেকটা লাইন থেকে কিন্তু প্রশ্ন। ওকে, দেখো প্রথমত বলে রাখি যে পঞ্চবার্ষিকী পরিকল্পনাটা ইউএসএসআর থেকে নেওয়া হয়েছে। আমাদের এই যে কনসেপ্টটা, ধারণাটা কোথা থেকে নেওয়া হয়েছে, এটা ইউএসএসআর থেকে। এবার ইউএসএসআর কী জিনিস দাদা, আমি বলবো এটা হচ্ছে একটা রাশিয়া, অর্থাৎ রাশিয়ার যে সংবিধান, সেই সংবিধান থেকে কিন্তু আমরা পঞ্চবার্ষিকী পরিকল্পনা থেকে আমরা কী করেছি, ওখান থেকে বড় করেছি বা ধার করেছি। ওকে, তো এবার চলে আসি প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনা। এই সালটা হচ্ছে এই 1951 থেকে 56, অর্থাৎ 5 বছর পর পর হয়, বলেই দিয়েছি। তো এর উদ্দেশ্য ছিল কি, প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনার উদ্দেশ্য ছিল কৃষির উন্নয়ন, অর্থাৎ টোটালিটা এগ্রিকালচার ডিপার্টমেন্টের উপর বেশি বেশি করে ফোর্স দেওয়া হয়েছিল। ওকে, আচ্ছা, এই যে প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনা একটা মডেলের উপর ভিত্তি করে তৈরি হয়েছিল, যেটা হচ্ছে হ্যারোড ডমার মডেল। ঠিক আছে, খুবই গুরুত্বপূর্ণ, এই মডেলের উপর ভিত্তি করেই কিন্তু প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনা তৈরি করা হয়েছিল। এবং প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনার লক্ষ্য কতটা ছিল, লক্ষ্য ছিল 2.1%, খুবই ইম্পর্টেন্ট। লক্ষ্য বলতে গেলে ধরো নাও আমি আমার দেশের মধ্যে কতটা উন্নয়ন করব, তার একটা পার্সেন্টেজ ঠিক করলাম, মোটামুটিভাবে একটা পার্সেন্টেজ ঠিক করলাম, সেই পার্সেন্টেজে 2.1% আমি যা করে হোক আমার দেশের মধ্যে উন্নয়ন করতে হবে 100%-এর মধ্যে। তো এটা আমরা প্রকৃত বৃদ্ধির হার। তো 5 বছর যখন এটা শেষ হয়ে যায়, 5 বছর যখন চললো, অর্থাৎ 1956 সাল যখন আসলো, তখন আমরা গিয়ে দেখলাম কি এটা 3.6% হয়েছে। অর্থাৎ এটা আমরা যে টার্গেট করেছিলাম তার থেকে অনেকটা বেশি, অর্থাৎ অনেকটা বেশি বলতে গেলে 1.5% বেশি অ্যাচিভ করে নিয়েছি আমরা, অর্থাৎ 3.6%। এবার পরীক্ষায় প্রশ্ন আসবে, তোমরা একটু আগেই দেখেছিলে, আমি প্রথমেই কোশ্চেনের টাইপেই বলে দিয়েছিলাম যে তোমরা একটু প্রশ্নটা আমি দেখিয়ে দিই। এই যে প্রশ্নটা, নিম্নলিখিত পঞ্চবার্ষিকী পরিকল্পনাগুলির মধ্যে কোনটি তার লক্ষ্যমাত্রা অর্জন করেছে, অর্থাৎ এই যে 4টে অপশান দেওয়া রয়েছে এগুলোর মধ্যে কোনটা যে টার্গেট ছিল সেই টার্গেটটাকে পেরিয়ে গেছে। তো এটা হচ্ছে অষ্টম পঞ্চবার্ষিকী পরিকল্পনা, তার টার্গেটটাকে পেরিয়ে গেছে। আর সপ্তম ষষ্ঠ একাদশ এগুলো কেউ তার টার্গেটগুলোকে অ্যাচিভ করতে পারেনি, মানে যতটা টার্গেট ছিল সব ফেল হয়ে গেছে। তো যাই হোক, এই ছিল প্রশ্নটাতে, অ্যান্সারটাও এখানে আমি বলে দিলাম। ওকে, তো তারপরে আবার চলে যাই কোথায়, হ্যাঁ, আচ্ছা, তারপরে আর প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনার সময় প্রধানমন্ত্রী কে ছিল, জওহরলাল নেহেরু, এটা একটু পাশাপাশি মনে রাখবে। ওকে, আর এই যে ক্লাস আমি আজকে করাচ্ছি, এই ক্লাসের সমস্ত পিডিএফ কিন্তু তোমরা আমার টেলিগ্রামে সংগ্রহ করে নিতে পারবে। ওকে, ডেসক্রিপশানে দেখো আমার টেলিগ্রামের লিঙ্ক দেওয়া রয়েছে, সেখানে জয়েন হয়ে যাও। আর চ্যানেলটা নতুন হয়ে আসলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেওয়া যাও, কারণ এসএসসি জিডিতে যে টপিকগুলোর উপর কোশ্চেন তৈরি করা হচ্ছে সেই আসছে, তো সেগুলোকে আমি ধরে ধরে তৈরি করে তোমাদেরকে করিয়ে দিচ্ছি ক্লাস।
তো তার জন্যই কিন্তু গুরুত্বপূর্ণ হয়ে যায় প্রত্যেকটা ক্লাস। এবার হচ্ছে দ্বিতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনা। দ্বিতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনার সময়টা কতটা? এটা হচ্ছে 1956 থেকে 61। প্রথমত টাইম পিরিয়ডটাকে তোমাকে আগে মনে রাখতে হবে। এর উদ্দেশ্য ছিল শিল্প উন্নয়ন। অ্যাকচুয়ালি আমাদের যে ইন্ডাস্ট্রিজ, অর্থাৎ বিভিন্ন ভারী ভারী শিল্প, মোটা মোটা শিল্প, যেমন হচ্ছে দুর্গাপুর শিল্প, তাই না, তারপরে হচ্ছে দুর্গাপুর, তারপরে বোকারো স্টিল প্ল্যান্ট, অর্থাৎ বড় বড় যে শিল্পগুলো সেগুলোর উপর জোর দেওয়া। তারপরে আচ্ছা, এটা হচ্ছে প্রশান্ত চন্দ্র মোহালেনবিস মডেলের উপর ভিত্তি করে কিন্তু এই দ্বিতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনাটা কিন্তু তৈরি হয়েছে। ওকে, এবার লক্ষ্য বৃদ্ধির হার কত? টার্গেট ছিল 4.5%, বাট আনফর্চুনেটলি এটা কিন্তু আমরা অর্জন করতে পারিনি। আমাদের কিছুটা আমরা ব্যর্থ হয়ে গেছি, যেটা আমরা 5 বছরের শেষে দেখা গেছে সেটা 4.27% কিন্তু অর্জন করেছি আমরা। হ্যাঁ, আর এই সময় যে প্রধানমন্ত্রী ছিল তিনি কিন্তু জওহরলাল নেহরু ছিল। আরেকটা জিনিস বলে রাখি, এই দ্বিতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনার সময় কিন্তু মিশ্র অর্থনীতির কিন্তু উদ্ভব ঘটে। এবার তোমরা বলবে দাদা মিশ্র অর্থনীতি কী জিনিস? অর্থাৎ এটা হচ্ছে একটা গভর্নমেন্ট এবং পাবলিক এই দুজন মিলে একটা যে ইকোনমিক্যাল কন্ডিশন, সেটাই হচ্ছে মিক্স ইকোনমি। অর্থাৎ সরকারও কাজ করবে, আবার পাবলিক সেক্টররাও কাজ করবে দেশের উন্নয়নের জন্য, সেটাই মিশ্র অর্থনীতি। ওকে, তো এটা খুবই ইম্পর্টেন্ট। মিশ্র অর্থনীতি অনেকবার মানে টিসিএস দ্বারা, এসএসসি দ্বারা কিন্তু প্রশ্নটা করা হয়েছে। তারপরে তৃতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনা, এটা 1961 থেকে 1966 সাল পর্যন্ত তৃতীয় পঞ্চবার্ষিকীর পরিকল্পনাটা আমরা স্থির করে থাকি। উদ্দেশ্য কি? খাদ্য এবং অর্থনীতিতে স্বয়ংসম্পূর্ণতা এবং কৃষির ওপর জোর দেওয়া। এক কথায় বলতে গেলে তৃতীয় পঞ্চবার্ষিকীর পরিকল্পনা আবার কি কৃষির ওপর জোর দেয়। প্রথমটা কৃষি, দ্বিতীয়টা শিল্প, তৃতীয়টা আবার কৃষির ওপর জোর দেয়। ওকে, তো এটা মনে রাখবে। এই যে তৃতীয় যে মডেলটা, এটা কিন্তু গডগিল যোজনার উপর ভিত্তি করে কিন্তু তৈরি হয়। তাহলে যদি বলে তৃতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনা কোন যোজনার উপর বা কোন মডেলের উপর ভিত্তি করে তৈরি হয়, সেটা হচ্ছে গডগিল যোজনা। ওকে, মনে রাখবে। এর যে লক্ষ্য ছিল সেটা হচ্ছে 5.6% এটার লক্ষ্য ছিল, এবং চরম হারে এটা আমরা ব্যর্থ হয়ে যাই। এখানে কিন্তু 2.4% আমরা মাত্র অর্জন করতে পেরেছি। এই ব্যর্থতার পিছনে অনেকগুলো কারণ রয়েছে, সেই কারণগুলো আমি বলছি। সেই কারণগুলো পরীক্ষায় কিন্তু আসে। কারণগুলো কি কি? প্রথমত হচ্ছে ভারত চীনের যুদ্ধ। এটা হচ্ছে কারণ 1962 সালে ভারত চীনের যে যুদ্ধ হয়েছিল, তাতে একটা যুদ্ধ হলে তো বুঝতে পারছো দেশের অর্থনৈতিক অবস্থা খারাপ হবেই। তারপরে হচ্ছে জওহরলাল নেহরুর মৃত্যু হয়ে গেছিলো 1964 সালে। তারপরে ভারত পাকিস্তানের প্রথম যেটা যুদ্ধ হচ্ছে 1965 সালে, যে ভারত পাকিস্তানের যুদ্ধ হয়েছিল, তার জন্যও কিন্তু এই যে পঞ্চবার্ষিকী পরিকল্পনাটা সেটা কিন্তু ব্যর্থ হয়ে যায় তার টার্গেটটা থেকে। এবার বলবো সবুজ বিপ্লব। আর যদি প্রশ্ন তোমাদের কোনোদিনও আসে যে সবুজ বিপ্লবের সূচনা কত সালে হয়, সেটা হচ্ছে 1965 সাল। আর কোন পঞ্চবার্ষিকী পরিকল্পনার সময় শুরু হয়, তো সেটার উত্তর হয়ে যাবে কিন্তু তৃতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনার সময় সবুজ বিপ্লবের উদ্ভব হয়েছিল। ওকে, তো এটা আমরা ইম্পর্টেন্ট কোশ্চেন। কী কারণ প্রত্যেকবার জিডিতে বা এসএসসি দ্বারা এই প্রশ্নটা করা হয়ে থাকে। কী প্রশ্ন? যে সবুজ বিপ্লবের জনককে? নরম্যান বোরলগ হচ্ছে সবুজ বিপ্লবের জনক। এর তবে অবশ্যই বলে দিই যে নরম্যান বোরলগ হচ্ছে এটা ওয়ার্ল্ডের, অর্থাৎ বিশ্বের জনক। আর যদি বলে ভারতের জনক, অর্থাৎ ইন্ডিয়ান ফাদার যদি বলে বা ভারতের জনক বলে, তখন হয়ে যাবে এম এস স্বামীনাথন। ওকে, এম এস স্বামীনাথন। আর এই সবুজ বিপ্লব কিসের সাথে যুক্ত? এটা কিন্তু গমের সাথে যুক্ত। ওকে, এটা কিন্তু পাশাপাশি মনে রাখবে। তো দেখো 3টে পরিকল্পনা চললো, প্রথম, দ্বিতীয়, তৃতীয় চললো। তারপরে কিন্তু এবার কী নিবে? একটা ব্রেক নিবে, কারণ এত বড় ক্ষয়ক্ষতি হয়েছে, তারা সাকসেসটা অর্জন করতে পারেনি, তাই না? তৃতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনার যে একটা বিরাট পরিমাণে লস হয়েছে, সেই লসটার জন্য তো আবার নতুনভাবে আবার একটা প্ল্যানের দরকার। তো 3 বছর রেস্ট নিবে, যেটাকে বলছে বার্ষিক পরিকল্পনা বা অ্যানুয়াল প্ল্যান। ওকে, তো এটা হচ্ছে যেহেতু তিন বছর ঠিকঠাক চললো, দিয়ে আবার 3 বছর রেস্ট নেবে। ওকে, অর্থাৎ 1966 থেকে 1969, অর্থাৎ 3 বছরের রেস্ট নেবে। ওকে, একে প্ল্যান হলিডেও কিন্তু বলা হয়ে থাকে। তো 3 বছর যখনই রেস্ট নেওয়া হয়ে গেল, আবার প্ল্যানিং করে নিল যে আবার নতুন করে দেশের মধ্যে কী কী ইনক্লুড করতে হবে, কী কী উন্নয়ন করতে হবে। তো আবার চলে আসবো কি চতুর্থ পঞ্চবার্ষিকী পরিকল্পনা এবার। ওকে, তো এবার চতুর্থ পঞ্চবার্ষিকী পরিকল্পনার উদ্দেশ্য কী ছিল? যে গ্রোথ উইথ স্টেবিলিটি। অর্থাৎ এটা ছিল কিন্তু আমার ওই যে আমি প্রথমেই কিন্তু এই কোশ্চেনটা ভরেছিলাম যে উদ্দেশ্য স্থিতিশীলতা। ওকে, স্থিতিশীলতা এবং স্বনির্ভর এবং টেকসই। অর্থাৎ স্বনির্ভর বলতে অ্যাকচুয়ালি এটার উদ্দেশ্যটা কি এখন সঠিক যদি খুব সুন্দর একটা বাংলা ভাষায় আমি বলতে চাই, যেমন হচ্ছে
প্রত্যেকটা ব্যক্তিকে কি করতে হবে, সঠিকভাবে এস্টাবলাইজ করতে হবে, অর্থাৎ নিজেকে প্রত্যেকজনকে যোগ্য করে তুলতে হবে, যাতে সে নিজেকে নিজে থেকে একটা ইনকাম করতে পারে। আর ইনকাম করলে কি দেশের জন্য সেটা ভালো, দেশের জিডিপির উপকার হবে। তো সে এই ব্যাপারটাই আর কি, প্রত্যেককে স্বনির্ভর করে তোলা। ওকে। আর এই চতুর্থ পঞ্চবার্ষিকী পরিকল্পনার সময় কিন্তু শ্বেত বিপ্লব কিন্তু শুরু হয়েছিল 1970 সালে, মনে রাখবে, এটাও কিন্তু গুরুত্বপূর্ণ। আর এই শ্বেত বিপ্লবের অপর নাম কি, অপারেশন ফ্লাড বা দুগ্ধ নামে পরিচিত। শ্বেত বিপ্লব কিসের সাথে যুক্ত, দুগ্ধর সাথে যুক্ত, অর্থাৎ দুধ উৎপাদনের সাথে। শ্বেত বিপ্লবের জনককে, ভার্গিস কুরিয়ার হচ্ছে শ্বেত বিপ্লবের জনক, এটাও কিন্তু খুব গুরুত্বপূর্ণ। আর এই চতুর্থ পঞ্চবার্ষিকী পরিকল্পনার সময় 14টা ব্যাংকের জাতীয়করণ করা হয়, যেটা হচ্ছে 1969 সালে। প্রত্যেকটা লাইন আমার ইম্পর্টেন্ট, প্রত্যেকটা লাইন থেকে প্রশ্ন কিন্তু তোমরা পাবে, এসএসসি জিডির দ্বারাই বলো বা এসএসসি দ্বারাই বলো, প্রত্যেকটা লাইন থেকে প্রশ্ন কিন্তু পাবে। এই টার্গেটটা কত ছিল, 4.4% ছিল। এটা কিন্তু চতুর্থ পঞ্চবার্ষিকী পরিকল্পনায় আমরা কিন্তু আমরা জিতে গেছি আর কি 4.8% আমরা টার্গেটটা অ্যাচিভ করে নিয়েছি, অর্থাৎ 0.4% বেশি আমরা অ্যাচিভ করেছি। তো এই সময় প্রধানমন্ত্রী কিন্তু ইন্দিরা গান্ধী ছিলেন। ওকে, এটাও কিন্তু মনে রাখবে। পঞ্চম পঞ্চবার্ষিকী পরিকল্পনা 1974 থেকে 78 সাল পর্যন্ত। ওকে, 1974 থেকে, অর্থাৎ 1974 থেকে 78। এবার তোমরা বলবে, দাদা পঞ্চবার্ষিকী পরিকল্পনা তো 5 বছর পর পর হয়, অর্থাৎ 1974 সাল থেকে যদি শুরু হয় তাহলে 5 যোগ করলে আমাদের 1979 সালে আমাদের শেষ হওয়ার কথা। কিন্তু তুমি তো দাদা বলছো 1978 পর্যন্ত, তাহলে এটা কেন হলো? তো দেখো, আমি তোমাদেরকে প্রথমত বলে দিই যে মানে আর কি, মোরারজি দেশাইয়ের প্রত্যেকের নাম শুনেছো। ইনি 1978 সালে যখন তিনি ক্ষমতায় আসলেন, অর্থাৎ ইন্দিরা গান্ধী যখন প্রধানমন্ত্রী ছিলেন, তো যখন ইন্দিরা গান্ধীর পর যখন মোরারজি দেশাই ক্ষমতা আসলো, তখন 1978 সালে তিনি কি করলেন, এই পঞ্চবার্ষিকী পরিকল্পনাটাকে সরিয়ে দিলেন, অর্থাৎ বাতিল করে দিলেন। বাতিল করে দিয়ে কিন্তু রোলিং প্ল্যান আনলো, জনতা প্ল্যান আনলো গো, যে জনতা প্ল্যান 2 বছর পর্যন্ত চললো। তো এবার পঞ্চবার্ষিকী পরিকল্পনার উদ্দেশ্যটা বলি। এর উদ্দেশ্য ছিল যে প্রথমত গরিবগুলোকে আর কি উন্নত করা, অর্থাৎ দারিদ্র্য দূরীকরণ, অর্থাৎ যতগুলো দারিদ্র্য রয়েছে দারিদ্র্যকে দূরীকরণ করো, অর্থাৎ গরিবকে দূর করো, এটাই আর কি। আর এই সময় কিন্তু ইন্দিরা গান্ধী কিন্তু এই যে গরিবি হটাও স্লোগানটা দিয়েছিল। আর প্রধানমন্ত্রী কে ছিল? অবশ্যই ইন্দিরা গান্ধী। আর এটা কিন্তু লক্ষ্য বৃদ্ধি 4.4%, 4.8%, এটাও মনে রাখবে। এবার চলে আসি রোলিং প্ল্যান। তাহলে দেখো, 3 বছর চললো, তারপরে কিন্তু প্ল্যান হলিডে হলো 3 বছরের, তারপরে আবার 2 বছর চললো, আবার 2 বছরের কিন্তু রোলিং প্ল্যান, অর্থাৎ আবার 2 বছরের ব্রেক। তারপরে দেখো, আবার 2 বছর চলবে, দিয়ে আবার 2 বছরের ব্রেক দিবে, এভাবেই কিন্তু হয়েছে আর কি। তারপরে ষষ্ঠ পঞ্চবার্ষিকী পরিকল্পনা 1980 সাল থেকে 85 সাল পর্যন্ত এটা রয়েছে। তো এর উদ্দেশ্য ছিল কি, অবকাঠামো, কৃষি এবং শিল্পের উন্নতি এবং অর্থনৈতিক উদারীকরণ। হ্যাঁ, এখন তোমরা বলবে কি, দাদা অর্থনৈতিক উদারীকরণ কী জিনিস? এই অ্যাকচুয়ালি উদ্দেশ্যটা তুমি কি বললে, আমি তো কিছুই বুঝতে পারলাম না এই লাইনটা পড়ে। তোমার মনে এরকম প্রশ্ন উঠতেই পারে, তো আমি রয়েছি তার জন্য, ক্লিয়ার করে দেওয়ার জন্য। অর্থাৎ অ্যাকচুয়ালি বলতে গেলে ষষ্ঠ পঞ্চবার্ষিকী পরিকল্পনার মূল উদ্দেশ্যই ছিল যে সরকার কি করবে বলো তো, আমাদের ভারতবর্ষে ছোট ছোট ক্ষুদ্র যেসব কোম্পানি, সে তাতে বেসরকারিদেরকে ছাড় দিয়ে দেওয়া, সম্পূর্ণ স্বাধীনতা দিয়ে দেওয়া, অর্থাৎ যেখানে খুশি কোম্পানি তৈরি করো, টাকা ইনকাম করো, এটাই আর কি। হ্যাঁ, কোনো রেস্ট্রিকশন নাই যে কোম্পানি এইখানে এসে কোম্পানি তৈরি করতে হবে, যে সরকার গিয়ে বাধা দেবে, এরকম কোনো রেস্ট্রিকশন নাই। যেখানে খুশি কোম্পানি তৈরি করতে পারে, যেখান থেকে যেভাবেই হোক টাকা ইনকাম করবে, এটাই ছিল ষষ্ঠ পঞ্চবার্ষিকী পরিকল্পনার মূল উদ্দেশ্য। আশা করছি খুব সহজ সরল ভাষায় আমি বোঝাতে পেরেছি। এই সময় যে প্রধানমন্ত্রী ছিলেন তিনি কিন্তু ইন্দিরা গান্ধী ছিলেন। আর ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট যেটা হচ্ছে নাবার্ড। এই ষষ্ঠ পঞ্চবার্ষিকী পরিকল্পনার সময় কিন্তু নাবার্ড কিন্তু প্রতিষ্ঠিত হয় 1982 সালে। সালটা মনে রাখবে, পরীক্ষায় বারংবার আসছে কিন্তু নাবার্ডের। আর লক্ষ্যটা হচ্ছে 5.2% ছিল লক্ষ্য, অ্যাকচুয়ালি টার্গেট করেছিল, বাট তারা এটাতে কিন্তু সাকসেস হয়েছিল, যে 5 বছরের শেষে দেখা গেছে তারা 5.7% কিন্তু অর্জন করে নিয়েছে। হ্যাঁ, এটা ভালো, একটা দেশের জন্য ভালো। টার্গেট যদি অ্যাচিভ করে নেয় তাহলে দেশের উন্নতি হবে। আচ্ছা, একটা কোশ্চেন দিয়ে রেখেছি লাল কালিতে, এই প্রশ্নটা এসেছে, জিডিতে এসেছে, আমি ভাবলাম দিয়ে দিই এখানে। যেটা হচ্ছে নাবার্ডের ফুল ফর্ম। নাবার্ডের ফুল ফর্ম কি? ন্যাশনাল ব্যাংক ফর এগ্রিকালচার অ্যান্ড রুরাল ডেভেলপমেন্ট। এটা কিন্তু এসেছে জিডি 2024-এ অলরেডি প্রশ্নটা এসেছে, তার জন্যও কিন্তু নাবার্ডের ফুল ফর্মটাও জানবে এবং কত সালে প্রতিষ্ঠিত হয় এটাও কিন্তু জানবে। ওকে, তারপরে
সপ্তম পঞ্চবার্ষিকী পরিকল্পনা 1985 থেকে 1990 সাল পর্যন্ত, আবার 5 বছর চলবে। এর উদ্দেশ্য কি? আধুনিকীকরণ, অর্থাৎ ইন্ডিয়াকে আধুনিক করে তুলতে হবে ভারতকে, এবং কর্মসংস্থান বৃদ্ধি এবং বেশি বেশি করে চাকরি দাও। হ্যাঁ, এটাই আর কি সপ্তম পঞ্চবার্ষিকী পরিকল্পনার টার্গেট ছিল। হ্যাঁ, এই পরিকল্পনায় কিন্তু সানরাইজ ইন্ডাস্ট্রিজ কিন্তু শব্দটা ব্যবহার করা হয়েছিল। এটা কিন্তু মোস্ট অফ দ্য ইম্পর্টেন্ট টার্ম, বারংবার পরীক্ষায় প্রশ্নটা এসেছে। এই সানরাইজ ইন্ডাস্ট্রি কোন পঞ্চবার্ষিকী পরিকল্পনায় কিন্তু ব্যবহার করা হয়েছিল? তো বলবে এটা সপ্তম পঞ্চবার্ষিকী পরিকল্পনা। এর লক্ষ্য ছিল কত? এর লক্ষ্য ছিল 5%, এবং লক্ষ্য ছিল 5% মানে আর কি বৃদ্ধি, আর প্রকৃত বৃদ্ধি পেয়েছিল 6.1%, অর্থাৎ এটাতে আমরা সাকসেস হয়েছিলাম। এবার দেখো 2 বছর চললো, দিয়ে বললাম না যে আবার প্ল্যান হলিডে আসবে, আবার 2 বছরের প্ল্যান হলিডে, তার মানে 3 বছর চললো, দিয়ে একটা প্ল্যান হলিডে আসলো 3 বছরের, অর্থাৎ 66 থেকে 69, আবার 2 বছর চললো, দিয়ে আবার কি হলো, আবার 2 বছর চললো, দিয়ে আবার 2 বছরের একটা রোলিং প্ল্যান আসলো, যেটা 78 থেকে 80, দিয়ে আবার 2 বছর চললো, দিয়ে আবার একটা প্ল্যান হলিডে 1990 থেকে 92। দেখেছো, আমি তোমাদেরকে বললাম না? তারপরে হচ্ছে প্ল্যান হলিডের পরে কিন্তু আবার শুরু হবে, যেটা হচ্ছে অষ্টম পঞ্চবার্ষিকী পরিকল্পনা 1992 থেকে 97 পর্যন্ত। এর উদ্দেশ্য কি? এর উদ্দেশ্য ছিল মানব সম্পদ উন্নয়ন। এবার তোমরা এটা বুঝতে পারলে না, মানব সম্পদ উন্নয়ন এবং উদার অর্থনীতি চালু করা, এটা ছিল এর মূল উদ্দেশ্য, যেটাকে এলপিজি বলছে, উদারনীতি। এবার এটাকে আমি একটু ভালো করে ভেঙে বুঝিয়ে দিই যে মানব সম্পদ উন্নয়ন, উদার অর্থনীতি এগুলো কী জিনিস দাদা। যদি পরীক্ষায় প্রশ্ন আসে তোমরা পারবে না, তো তার জন্য একটু বুঝিয়ে দিচ্ছি। অর্থাৎ এই শব্দগুলো কি? লিবারাইজেশন। লিবারাইজেশন বলতে গেলে যে মানে আমাদের দেশে যে বিভিন্ন কোম্পানিগুলো কাজ করবে তাদেরকে পুরো ফ্রিডম দিয়ে দেওয়া, স্বাধীনতা দিয়ে দেওয়া। ওকে। আর প্রিভিলাইজেশন মানে কি? প্রিভিলাইজেশন মানে মনে হচ্ছে প্রত্যেকটা ওনার, ধরে নাও আমি 10 টাকা ইনকাম করছি, আমার এই যে ইনকাম, অর্থাৎ আমি একজন ওনার, আমাকে কি করতে হবে? আমাকে ওই প্রাইভেটগুলো সেক্টরে কিন্তু আমাকে সামিল হয়ে যেতে হবে, এটাই আর কি। আর জি ফর গ্লোবালাইজেশন মানে কি? গ্লোবালাইজেশন মানে কি? একটা সময় আমাদের দেশে রেস্ট্রিকশন ছিল যে বাইরে থেকে বিদেশি কোম্পানি এসে কিন্তু কোনো রকমভাবে কি আমাদের দেশে কোনো রকম কোম্পানি খুলতে পারবে না, আমাদের দেশে টাকা ইনকাম করতে পারবে না, এরকম একটা রেস্ট্রিকশন ছিল। তো যখন দেখলো ভারত সরকার এতে আমাদের দেশের একটা অসুবিধা হচ্ছে, তখন কি করলো? ছুট দিয়ে দিল, অর্থাৎ ছাড় দিয়ে দিল, অর্থাৎ যে যেখানে খুশি গিয়ে কিন্তু তারা ইনকাম করতে পারে টাকা, বিদেশে গিয়েও করতে পারে, দেশের এক প্রান্ত থেকে আরেক প্রান্তে গিয়েও করতে পারে। তো এটাই হচ্ছে গ্লোবালাইজেশন, অর্থাৎ এটাকেই আমরা শর্টকাটে বলছি এলপিজি। আশা করছি আমি উদার অর্থনীতি জিনিসটা বোঝাতে পেরেছি। অর্থাৎ এক কথায় বলতে গেলে মানব সম্পদ উন্নয়ন, অর্থাৎ মানুষের টাকা, সম্পদ মানে তো টাকা পয়সা, অর্থাৎ প্রত্যেকটা মানুষের টাকা পয়সাটাকে বাড়িয়ে তুলতে হবে, এক কথায় খুব ভালো ভাষায় বলতে গেলে। ওকে। তারপরে হচ্ছে এই অষ্টম পঞ্চবার্ষিকী পরিকল্পনার সময় কিন্তু WTO অর্থাৎ ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন, যেটা 1995 সালে কিন্তু আমাদের ভারত কিন্তু মেম্বার হয়েছিল। ওকে, এটাও কিন্তু মনে রাখবে। এই সময় প্রধানমন্ত্রী কে ছিল? নরসিংহ রাও। রিসেন্ট আমাদের ভারতরত্ন পুরস্কার পেয়েছেন তিনি, নরসিংহ রাও। এটাও কিন্তু মনে রাখবে যে সেই সময় কিন্তু প্রধানমন্ত্রী ছিলেন। এবং লক্ষ্য ছিল 5.6%, আর অ্যাচিভ করেছিল কতটা? আমরা অর্জন করেছিলাম 6.8%, কিন্তু আমরা এটা 6.8% আমরা অ্যাচিভ করেছিলাম, অর্থাৎ আমাদের খুব ভালো এটা টার্গেটটাকে আমরা খুব সহজে জিতে নিয়েছিলাম। তারপরে নবম পঞ্চবার্ষিকী পরিকল্পনা 1997 থেকে 2002 সাল পর্যন্ত কিন্তু এই পরিকল্পনাটা চলবে। এর উদ্দেশ্য হচ্ছে সামাজিক ন্যায় বিচার এবং সমতার সাথে বৃদ্ধি, অর্থাৎ একবারে সামাজিকভাবে, সোশ্যালভাবে আমাদের কোনো একটা সামাজিক, বুঝতে পারছো, এটা সিম্পল ভাষা, এগুলো কোনো কঠিন ভাষা নয়, সুতরাং আমি আর ভেঙে কিছু বলছি না। ওকে। তো নবম পঞ্চবার্ষিকী পরিকল্পনার যে লক্ষ্য ছিল সেটা হচ্ছে 6.5%, এবং প্রকৃত বৃদ্ধি ছিল 5.6%, অর্থাৎ এটা আমরা ফেল হয়ে গেছি, টার্গেটটা আমরা পূরণ করতে পারিনি। দশম পঞ্চবার্ষিকী পরিকল্পনা 2002 থেকে 2007 সাল পর্যন্ত এটা চলবে। এর উদ্দেশ্য ছিল বিনিয়োগটাকে বেশি বেশি করে বাড়াতে হবে। ওকে। আর এর লক্ষ্য ছিল 8%, বাট প্রকৃত বৃদ্ধি পেয়েছিল 7.6%, অর্থাৎ টার্গেটটা ফেল হয়ে গেছে আমাদের। তারপরে হচ্ছে একাদশ পঞ্চবার্ষিকী পরিকল্পনা। তো একাদশ পঞ্চবার্ষিকী পরিকল্পনার উদ্দেশ্য কি? বলছে দ্রুততম উদ্দেশ্য ছিল দ্রুত এবং অন্তর্ভুক্তিমূলক বৃদ্ধি। অন্তর্ভুক্তিমূলক, খুব তাড়াতাড়ি, খুব হেভিলি ফাস্টভাবে আমাদেরকে সেলফভাবে আমাদের খুব ফাস্ট এগিয়ে যেতে হবে। ওকে, এটাই আর কি। এই সময় শ্রী রঙ্গরাজন প্রস্তুত করেছিল। এই একাদশ পঞ্চবার্ষিকী পরিকল্পনা কে তৈরি করেন? শ্রী রঙ্গরাজন। অনেক সময় প্রশ্নটা পরীক্ষায় আসে, তাই আমি দিয়ে দিয়েছি। মনমোহন সিং কিন্তু চেয়ারম্যান ছিলেন, এবং লক্ষ্য ছিল 9%, এবং প্রকৃত বৃদ্ধির হার কিন্তু 8%, অর্থাৎ এটা আমরা ফেল হয়ে গেছি, টার্গেটটা অ্যাচিভ করতে পারিনি। তারপরে হচ্ছে দ্বাদশ, এবং এটাই হচ্ছে পঞ্চবার্ষিকী পরিকল্পনার শেষ। ওকে।
তদাদশ 2012 থেকে 2017 সাল। তো এটা তারপরে 2017 সাল, কারণ 2012 থেকে 2017 কিন্তু অ্যাকচুয়ালি এটা ছিল, কিন্তু 2015 সালেই কিন্তু আমাদের কি করে দেওয়া হয়েছে, নীতি আয়োগ নিয়ে চলে আসা হয়েছে। তোমরা জানো, যেটা আমি ক্লাসের প্রথমে শুরুতেই আলোচনা করে দিয়েছি। এর উদ্দেশ্য ছিল যে গ্রোথ উইথ ইজ ফাস্টার, ইনক্লুসিভ অ্যান্ড সাস্টেইনেবল, অর্থাৎ খুবই দ্রুততার সাথে একবারে চরম স্পিডে কিন্তু আমাদের কি করতে হবে, উন্নতি করতে হবে, এটাই উদ্দেশ্য ছিল। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এটা লিড করেছিল। লক্ষ্য ছিল কিন্তু 8%, বাট প্রকৃত বৃদ্ধি কিন্তু ছিল কত, 10%, অর্থাৎ 2% বেশি অর্জন করেছি। এটা আমরা সাকসেস হয়ে গেছি। ওকে, এটা আমরা সাকসেস হয়ে গেছি। এবার আমরা মানে এসএসসির দ্বারা কিছু ইম্পর্টেন্ট কোশ্চেন যেগুলো কিন্তু বারংবার পরীক্ষায় করা হয়েছে সেইগুলো কিন্তু আলোচনা করে দিচ্ছি। ওকে, এগুলো কিন্তু প্রত্যেকটা, এই যে কোশ্চেনগুলো লিখেছি না, এগুলো প্রত্যেকটা সিএইচএসএল বলো, সিজিএল বলো, এসএসসি জিডি বলো, প্রত্যেকটা প্রশ্নে কিন্তু মানে আর কি এক্সামে কিন্তু প্রশ্নগুলো এসেছে। প্রথম হচ্ছে জাতীয় সড়ক ব্যবস্থা কোন পঞ্চবার্ষিকী পরিকল্পনার সময় তৈরি হয়? তো এটা মনে রাখবে, পঞ্চম পঞ্চবার্ষিকী পরিকল্পনা। জওহর রোজগার যোজনা কোন পঞ্চবার্ষিকী পরিকল্পনার সময় তৈরি হয়? এটা সপ্তম পঞ্চবার্ষিকী পরিকল্পনার সময় জওহর রোজগার যোজনা কিন্তু তৈরি হয়। ওকে, তারপরে হচ্ছে ম্যাগরেগা বলতে গেলে বন্ধুরা সেই 100 দিনের কাজ কোন পঞ্চবার্ষিকী পরিকল্পনায় তৈরি হয়? এটা দশম পঞ্চবার্ষিকী পরিকল্পনায় কিন্তু তৈরি হয়েছিল। তারপরে চলে আসি সেবি কোন পঞ্চবার্ষিকী পরিকল্পনায় শুরু হয়? এটা অষ্টম পঞ্চবার্ষিকী পরিকল্পনার সময় শুরু হয়। এগুলোকে কিন্তু ঝাড়া মুখস্থ করে নেবে। ওকে, এগুলোর কোনো ট্রিক নেই। তারপরে হচ্ছে ট্রাই কোন পঞ্চবার্ষিকী পরিকল্পনায়? অষ্টম পঞ্চবার্ষিকী পরিকল্পনার সময় কিন্তু তৈরি হয়েছিল। প্রত্যেকটা প্রশ্ন কিন্তু ইম্পর্টেন্ট, বারংবার এসেছে পরীক্ষায়। তারপরে বলছে দ্বিতীয়বারের জন্য জাতীয়করণ করা হয় ব্যাংকের ছয়তম মানে দ্বিতীয়বারের জন্য যে জাতীয়করণ করা হয়েছিল, এটা কোন পঞ্চবার্ষিকী পরিকল্পনায়? এটা 6তম। তারপরে হচ্ছে আরটিই, রাইট টু এডুকেশন, এটা কোন পঞ্চবার্ষিকী পরিকল্পনায় কিন্তু তৈরি হয়েছে? এটা একাদশ পঞ্চবার্ষিকী পরিকল্পনার সময় তৈরি হয়েছে। তারপরে হচ্ছে আরটিআই, আরটিআই সবাই জানো, আরটিআইয়ের সাথে সবাই প্রত্যেকেই পরিচিত। এটা দশম পঞ্চবার্ষিকী পরিকল্পনার সময় কিন্তু আরটিআই কিন্তু তৈরি করা হয়েছে। তারপরে টাটা ইনস্টিটিউট অব ফান্ডামেন্টাল রিসার্চ প্রতিষ্ঠিত হয়েছিল দ্বিতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনায়। এটা কেন দ্বিতীয় বর্ষে? এটা মুখস্থ করার বা কোনো নিয়মের মধ্যেই পড়ে না। কারণ দেখো, টাটা ইনস্টিটিউট অফ ফান্ডামেন্টাল রিসার্চ একটা ইন্ডাস্ট্রি, টাটা একটা তো বিরাট বড় ইন্ডাস্ট্রি, আর দ্বিতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনায় তো শিল্পের উপর জোর দিয়েছিল, এইভাবে কিন্তু মনে থেকে যাবে। স্মাইলিং বুদ্ধা, ভারতের প্রথম নিউক্লিয়ার টেস্ট করা হয়েছিল 1974 সালে। 1974 সালে, বিরাট ইম্পর্টেন্ট কিন্তু এটা, যে স্মাইলিং বুদ্ধা, এটা এসএসসির প্রচুর পরীক্ষা এসেছে, যে স্মাইলিং বুদ্ধা এই শব্দটা পাবে। এটা প্রথম আমাদের নিউক্লিয়ার টেস্ট, যেটা কিন্তু 1974 সালে করা হয়। ওকে, হ্যাঁ। এবার তারপরে হচ্ছে ভারতীয় অর্থনীতি যুগ্ম তালিকায় পড়ে। ওকে, ভারতীয় অর্থনীতি কি আমাদের যুগ্ম তালিকায় পড়ে, কনকারেন্ট লিস্টের মধ্যে পড়ে। এবার তোমরা যদি বলো এটা কি জিনিস যুগ্ম তালিকা, তো এটা সিম্পল ফান্ডা কিছু না, এটা যদি জেনে রাখো যে যুগ্ম তালিকা বলতে গেলে যেখানে কেন্দ্র এবং রাজ্য উভয়ের সম্মতি থাকে, সেটাই যুগ্ম তালিকা। তারপরে প্রশ্ন কি, ভারতে প্রথম অর্থনৈতিক উদারীকরণ, বিরাট ইম্পর্টেন্ট, কতবার পরীক্ষায় দেখো এই একই প্রশ্ন একটু আলাদা আলাদা করে টাইপ করে যদি ঘুরি হয় তাহলে ক্যান্ডিডেটটা ফেসে যায়, তাই দুটোই প্রশ্ন আমি এখানে অ্যাড করে দিয়েছি। হ্যাঁ, কতবার পরীক্ষা এসেছে এবং ভবিষ্যতেও আসবে তা আমি বলে বোঝাতে পারবো না। ভারতে প্রথম অর্থনৈতিক উদারীকরণ ঘটেছিল কত সালে? 1991 সালে ঘটেছিল। ভারতের অর্থনৈতিক সংস্কারের কর্মসূচি কত সালে? 1991 সালে। মানে একই প্রশ্ন একটু ঘুরিয়ে। দেখো এসএসসি জিডি 2023-এ অলরেডি এসেছে, আমি ব্র্যাকেটে দিয়ে রেখেছি প্রশ্নটা। তারপরে দেখো ভারতে প্রথম শিল্পনীতি চালু হয় 1991 সালে, একই প্রশ্ন দেখো ঘুরিয়ে ঘুরিয়ে আসছে। ভারতের প্রথম শিল্পনীতি, ভারতে অর্থনৈতিক সংস্কারের কর্মসূচি, এবং মনে রাখবে শেষ শিল্পনীতি ঘোষণা করা হয়েছিল 2018 সাল। এটা শিল্পনীতি। ওকে, ভারতের প্রথম শিল্পনীতি চালু হয় 1991 সালে, আর শেষ শিল্পনীতি ঘোষণা করা হয় 2018 সালে। ওকে।